তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে সমান ভেক্টর থেকে, তাই না? দেখো সমান ভেক্টর, সমান ভেক্টর আজকে আমরা শুরু করব হচ্ছে সমান ভেক্টর থেকে, ঠিক আছে? দেখো সমান ভেক্টর আসলে জিনিসটা কি, ঠিক আছে? সমান ভেক্টরের বৈশিষ্ট্য সবকিছু সদৃশ ভেক্টরের মতো, শুধু এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে ভেক্টর গুলার সমান থাকবে। কথা বোঝা গেছে? তাহলে খেয়াল করো, আমার মনে করো ভাই একটা উদাহরণ দেই, এটা হচ্ছে a ভেক্টর এবং এটা সমান্তরালে আরেকটা ভেক্টর আছে ঠিক সমান, এটা হচ্ছে b ভেক্টর। দুইটা ভেক্টরই খেয়াল করো, দুইটা ভেক্টরই আমার সমজাতীয় ভেক্টর এবং দুইটা ভেক্টর আমার একই দিকে ক্রিয়াশীল, অর্থাৎ ডাইরেকশন দুইটাই সেম থাকবে। শুধু এখানে খেয়াল করো, এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে a ভেক্টর আর b ভেক্টরের মানটা সবসময় সমান থাকবে। তার মানে হচ্ছে a ভেক্টর এর মডুলাস ইজ ইকুয়াল টু b ভেক্টরের মডুলাস, a ভেক্টরের মডুলাস ইজ ইকুয়াল টু b ভেক্টরের মডুলাস। তাহলে আমরা একটা কথা এখানে লিখতে পারি আগের মতোই, যে সমজাতীয় ভেক্টর হবে সমজাতীয় ভেক্টর, অর্থাৎ সমান ভেক্টরগুলো অবশ্যই সমজাতীয় ভেক্টর। সেকেন্ড কথা, ভেক্টর দ্বয় ভেক্টরগুলো একই দিকে গতিশীল, ভেক্টরগুলো একই দিকে গতিশীল এবং ভেক্টরগুলোর মান কি হবে? ভেক্টরগুলোর মান সমান। দেখো ভেক্টরগুলোর মান হচ্ছে আমার সমান। সমজাতীয় ভেক্টর, ভেক্টরগুলো একই দিকে গতিশীল এবং ভেক্টরগুলোর মান কি হবে? সমান হবে, ঠিক আছে? না বুঝলে অবশ্যই ভাইকে বলবা। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমান ভেক্টর কিন্তু সদৃশ ভেক্টরের মধ্যেই পড়ে। তার মানে খেয়াল করো, আমার প্রথম দুইটা বৈশিষ্ট্য হলো সদৃশ ভেক্টরের, তাহলে আমার সমান ভেক্টর কিন্তু সবগুলো সদৃশ ভেক্টরের অন্তর্ভুক্ত, তাই না? শুধু এখানে এক্সট্রা একটা বৈশিষ্ট্য আছে যে তার মানগুলো কি হচ্ছে? সমান। তাহলে আমরা বলতে পারবো যে সকল সদৃশ ভেক্টরই সমান ভেক্টর, কিন্তু সকল সমান ভেক্টর আমার সদৃশ ভেক্টর নয়। কথা বুঝে গেছে? তাহলে আমরা একটা কথা নোট আকারে লিখতে পারি। দেখো নোট আকারে আমরা লিখতে পারি যে সকল সমান, কিন্তু ভাই সদৃশ ভেক্টরের তো কথা ছিল যে মান সমান হতেও পারে বা নাও হতে পারে। হ্যাঁ, তাহলে আমার সকল সমান যে ভেক্টরগুলো আছে সেগুলো আলটিমেটলি সদৃশ ভেক্টর, কারণ তাদের দুইটা বৈশিষ্ট্য ওদের মধ্যেই পড়ে গেছে। কিন্তু সকল সদৃশ ভেক্টর আবার কিন্তু সমান ভেক্টর নয়। তাহলে সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। সকল সমান ভেক্টর আমার সদৃশ ভেক্টর হবে, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। না বুঝলে অবশ্যই ভাই বলবা, ভাই কিন্তু বারবার বলি, হ্যাঁ, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক।
বাদি বের বুঝছো, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা বুঝছি। তাহলে এবার আমরা সব সময় কি করব, এই যে ভেক্টরগুলো আছে, বৈশিষ্ট্যগুলা বা তাদের যে ক্লাসিফিকেশনগুলা, আমরা এগুলো সব সময় নেগেটিভ পজিটিভ নেগেটিভ এভাবে পড়ব, মানে বিপরীত করে পড়ব। যেমন আমরা গত ক্লাসে শিখছি সদৃশের বিপরীত হচ্ছে বিসদৃশ ভেক্টর, ঠিক সিমিলার সমান ভেক্টরে তাহলে বিপরীত কিছু হবে, এটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর। কথা বুঝা গেছে? তাহলে লেখো সবাই, এটা কত নাম্বার ছিল? 5 এটা ছিল 5 নাম্বার। তাহলে এবার আসো আমরা 6 নম্বরে যাব। 6 নম্বরে আমরা যাব, সেটা হচ্ছে বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, ঠিক আছে? বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। ভাই আমরা আগে एग्जांपलটা দেই, एग्जांपलটা দিলে আশা করি বুঝা যাবে। দেখো ঠিক সিমিলার एग्जांपले আমরা নিব, এটা ছিল আমার a ভেক্টর আর এটা আমার ছিল কি b ভেক্টর। এটা হচ্ছে আমার a ভেক্টর, এটা হচ্ছে আমার b ভেক্টর। খেয়াল করো দুইটা ভেক্টরই আমার অবশ্যই সমজাতীয় হবে, দুইটা ভেক্টর অবশ্যই সমজাতীয়। খেয়াল করো অবশ্যই দুইটা ভেক্টরের মান সমান হতে হবে, এই কারণে তো তারা আমরা বলতেছি এটাকে। খেয়াল করো দুইটা ভেক্টর অবশ্যই কি হতে হবে? সমান। তাহলে দুইটা ভেক্টরের মান অবশ্যই সমান, a ভেক্টর এর মান সমান b ভেক্টরের মান। মডুলাস অফ a ইজ ইকুয়াল টু মডুলাস অফ b। তো পরে দিল ভাইয়াকে বুঝাই, মডুলাস অফ a ইজ ইকুয়াল টু মডুলাস অফ b। আচ্ছা এটা গেল, কিন্তু এখানে খেয়াল করো এটার নাম কেন বিপরীত ভেক্টর বললো? কারণ তারা পরস্পর বিপরীত দিকে গতিশীল। তাহলে তাদের যে ইয়াটা হবে, এই জায়গাটা খালি একটু চেঞ্জ হবে, ভেক্টরগুলো পরস্পর পরস্পর বিপরীত দিকে গতিশীল। ভেক্টরগুলো পরস্পর বিপরীত দিকে গতিশীল। দেখছো ভেক্টরগুলো পরস্পর বিপরীত দিকে গতিশীল, সবকিছু সেম, জাস্ট ডাইরেকশন ভিন্ন। সবকিছু সেম, শুধু আমার ডাইরেকশনটা এখানে ভিন্ন। ঠিক আছে? তাহলে আমি যদি দুইটা ভেক্টরকে যদি সমান দেখাতে চাই, তাহলে খেয়াল করো দুইটা ভেক্টরের মান সমান এখানে, কিন্তু পরস্পর বিপরীত। তাহলে পুরোটাকে আমি ভেক্টর রূপে দেখাতে চাই, তাহলে a ভেক্টর সমান b ভেক্টর, কিন্তু এটা যেহেতু বিপরীতে গতিশীল, সামনে একটা কি হবে? মাইনাস হবে। ঠিক আছে? তাহলে এটা দেখে আমি বলতে পারবো যে a ভেক্টর b এর বিপরীত ভেক্টর। এই কথা দেখে আমরা বলতে পারবো যে a ভেক্টর কিসের বিপরীত ভেক্টর? b এর বিপরীত ভেক্টর। আর যদি a ভেক্টর সমান b ভেক্টর হয়ে যায়, তাহলে হয়ে যায় সমান ভেক্টর। তাহলে এটা হবে আমার সমান, এটা আমরা লিখতে ভুলে গেছিলাম, এটা হবে সমান ভেক্টর। তো লিখে রাখুন সমান ভেক্টর, a আর b পরস্পর সমান। ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝতে পারলাম, আমরা বলছি। এবার আসো নেক্সট আমরা যে টাইপটা শিখবো 7 নাম্বার, সেটা হচ্ছে
সমরেখ ভেক্টর। কি ভেক্টর? সমরেখ ভেক্টর। এগুলো সহজ জিনিস, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে পড়লে দেখো হয়ে যাবে। কত নাম্বার এটা? এটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে সমরেখ ভেক্টর। মনে রাখবা এইসব ভেক্টরের ক্লাসিফিকেশনে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে চিত্রগুলো বোঝা, ঠিক আছে? চিত্রগুলো তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে কিন্তু বৈশিষ্ট্য তুমি অটোমেটিক্যালি লিখতে পারবে, ঠিক আছে? তাহলে 7 নাম্বার আবার আসতেছে সমরেখ ভেক্টর। তাহলে দেখো সমরেখ ভেক্টর আমরা আগেই উদাহরণ দিব, एग्जांपल দিব, দেন আমরা এটা বৈশিষ্ট্যগুলো লিখব। যেমন দেখো সমরেখ ভেক্টর, সাপোজ p একটা ভেক্টর, এখানে p একটা ভেক্টর, তার সাথে যদি একই রেখায় যদি আরেকটা ভেক্টর থাকে, সাপোজ মনে করো এটা হচ্ছে আমার আরেকটা ভেক্টর আছে q, p q, ঠিক আছে? এখন খেয়াল করো এই দুইটা কি একই রেখাতে অবস্থান করতেছে না? তাহলে দুইটাকে আমি সমরেখ ভেক্টর বলতে পারবো? অবশ্যই। মান যাই আসুক এটা কোনো ম্যাটার করে না, এখানে তোমার একই রেখাতে আছে কিনা, তাহলে অবশ্যই এটা সমরেখ, তাই না? তাহলে p আর q আমরা এটা কি বলতে পারি? সমরেখ ভেক্টর বলতে পারি। এবার আমাকে একটা কোশ্চেনের आंसर দাও। এখানে আমি আরেকটা সমান্তরালে আরেকটা রেখা আছে, সরি আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে r ভেক্টর। তাহলে আমাকে বলো যে r ভেক্টরটা কি p q এর সমরেখ ভেক্টর হবে কিনা? কেন হবে? এটা তো সমান্তরালে আছে, এটা নিয়ম এটাতে বসাতে হবে। হ্যাঁ, তো এটা তো সমান্তরালে আছে, প্যারালালে আছে। আমি ওই যে গত ক্লাসে আমি ভেক্টর শিফটিং করেছি, আমি চাইলে এটাকে কি করতে পারি? সমান্তরালে শিফট করতে পারি। তাহলে আমি সমান্তরালে শিফট করে নেব এখানে এটাকে, এই r ভেক্টরটাকে আমি সমান্তরালে কি করলাম, এখানে আমি শিফট করে নিলাম। এই যে r ভেক্টর এটা এখান থেকে এখানে চলে গেছে, তাহলে এটা হচ্ছে আমার সমরেখ ভেক্টর পাই, ঠিক আছে? তাহলে সমরেখ ভেক্টরের বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্যগুলো হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই রেখা বা সমান্তরালে যদি অবস্থান করে তাহলে তাদেরকে আমরা কি বলবো? সমরেখ ভেক্টর বলবো, ঠিক আছে? তাহলে এর বৈশিষ্ট্য কি হবে? দুই বা ততোধিক ভেক্টর পরস্পর সমান্তরাল বা একই রেখা বরাবর অবস্থান করলে সেটা আমার হচ্ছে সমরেখ ভেক্টর। লেখো সবাই। দুই বা ততোধিক ভেক্টর পরস্পর সমান্তরাল বা একই রেখা বরাবর যদি অবস্থান করে তাহলে সেটা আমার হয়ে যাবে সমরেখ ভেক্টর। তাহলে আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি যে p, q, r পরস্পর সমরেখ ভেক্টর। p, q, r পরস্পর সমরেখ ভেক্টর। শেষ। ছোট ছোট ডেফিনিশন এগুলো, ঠিক আছে? 7 নাম্বার শেষ। এবার আসো 8 নাম্বার, ঠিক আছে? তাহলে আমরা এবার আসবো 8 নম্বরে। লেখা হয়েছে তো সবার? লেখো 8 নাম্বার লেখবা সমতলীয় ভেক্টর। দেখো 8 নাম্বার হচ্ছে সমতলীয় ভেক্টর। 8 নাম্বার হচ্ছে সমতলীয় ভেক্টর। 8 নাম্বার হচ্ছে সমতলীয় ভেক্টর, ঠিক আছে?
দেখো খুবই সহজ জিনিস, কঠিন কিছু না। আমি 4-5টা মনে করো ভেক্টর আমি নিলাম। এখন এই ভেক্টরগুলা আমি এই বোর্ডের উপরে নিব। কোথায় নিব? বোর্ডের উপরে নিব। তাহলে এটা মনে করো এটা হচ্ছে আমার একটা ভেক্টর, সেটা হচ্ছে পি ভেক্টর। মনে করো এখানে আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে আমার কিউ ভেক্টর, কিউ ভেক্টর। এখানে মনে করো আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে আমার আর ভেক্টর, ঠিক আছে। এখানে আরেকটা ভেক্টর আছে, এখানে আরেকটা ভেক্টর আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এস ভেক্টর। তাহলে এরকম আমি 4-5টা ভেক্টর আমি এই বোর্ডের উপর নিলাম, ঠিক আছে। এবার খেয়াল করো এই যে ভেক্টরগুলা এগুলো কোথায় অবস্থান করতেছে? বোর্ডে অবস্থান করতেছে। তাহলে বোর্ড কিন্তু একটা সারফেস, বোর্ড কি একটা সারফেস। তাহলে যেহেতু তারা বোর্ডের বাইরে কোথাও অবস্থান করতেছে না, খেয়াল করো বোর্ডের বাইরে অবস্থান করতে কি মনে করো একটা ভেক্টর তো চাইলে এভাবেও থাকতে পারে, ঠিক আছে। মানে আমার তো বোর্ডের সারফেসের সাথে তলের সাথে সে লম্ব বরাবর থাকতে পারে, সে চাইলে এভাবে তির্যকভাবেও থাকতে পারে, সে চাইলে বোর্ডের বাইরেও থাকতে পারে। এই ভেক্টরটা কথা বোঝা গেছে কিনা? এগুলো বোর্ড ভেক্টরের এক একটা অবস্থান। তো আমার যদি সকল ভেক্টর যদি একটা তলেই যদি থাকে, একই তলে যদি থাকে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? সমতলীয় ভেক্টর। তাদের ভেক্টর একই তলে অবস্থান করবে। কথা বুঝে গেছে? একই তলে অবস্থান। তাহলে তুমি দেখো যে এই যে বইগুলো আছে বা এটা ক্ষেত্রে দেখো এখানে যে খাতা বইগুলো আছে এগুলো কিন্তু একই সারফেসে আছে। টেবিলের উপরে যে সারফেস, হাই বেঞ্চের সারফেসে এগুলো আছে। তাহলে এগুলো সব কি হবে? সমতলীয় হবে, একই তলে অবস্থান করতেছে। তো ঠিক সিমিলার ভাবে এটাকে আমরা কি বলবো? সমতলীয় ভেক্টর। তাহলে দেখো 2 বা ততোধিক ভেক্টর, 2 বা ততোধিক ভেক্টর, 2 বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করলে, একই সমতলে অবস্থান করে, এটা লেখো একই সমতলে অবস্থান করে। ঠিক আছে, একই সমতলে যদি অবস্থান করে তাদেরকে আমরা কি বলবো? সমতলীয় ভেক্টর। ঠিক আছে, এগুলো ছোট ছোট জিনিস, এই কারণে ভাইয়া একটু তাড়াতাড়ি আগাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার 8 নাম্বার। না বুঝলে অবশ্যই বলবা। তাহলে এবার আসো 9 নাম্বার। 9 নম্বরে আমাদের আসবে সঠিক ভেক্টর। 9 নম্বরে আমাদের আসবে সঠিক ভেক্টর। আচ্ছা, আমরা এটা তো লিখি নাই যে p, q, r, s এগুলো সব কি হবে? সমতলীয় ভেক্টর। কিন্তু এগুলো সমরেখ ভেক্টর হবে? এগুলো কিন্তু সমরেখ ভেক্টর হবে না, এগুলো কিন্তু উল্টা পাল্টা আছে, মানে একই ডাইরেকশনে নাই। তাহলে আমরা একেবারে সমতলীয় ভেক্টর কিন্তু সমরেখ ভেক্টর নয়। সমরেখ ভেক্টর নয়, ঠিক আছে। কিন্তু আমরা যে সমরেখ ভেক্টর করছি, এই সমরেখ ভেক্টর কি সমতলীয় ভেক্টর হবে? অবশ্যই হবে, কারণ তারা ওরা তো একই সারফেসে ছিল। তাহলে ওই যে আগের মতো কথা যে সকল সমরেখ ভেক্টরই আমার সমতলীয় ভেক্টর, কিন্তু সকল সমতলীয় ভেক্টর সমরেখ ভেক্টর নয়। তাহলে এই কথাটাও আমরা একটু লিখে রাখি। দেখো ভাইয়ের সাথে সাথে ভাইটা মুছে দিই। আচ্ছা, মুছে লাগবে না, এটা আমরা একটু সাইড করে একটু লিখি। আচ্ছা, মুছে দিই, পুরো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সকল
সমরেখ ভেক্টর, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। সকল সমরেখ ভেক্টর সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর, কিন্তু সকল সমতলীয় ভেক্টর সমরেখ ভেক্টর নয়। সকল সমরেখ ভেক্টর সমতলীয় ভেক্টর, কিন্তু সকল সমতলীয় ভেক্টর সমরেখ ভেক্টর নয়। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবার আসো আমরা যে নাম্বার যাচ্ছিলাম 9 নাম্বার আমরা লিখবো। দেখো 9 নম্বরে আমরা লিখতেছি, 9 নম্বরে আমরা লিখবো হচ্ছে সঠিক ভেক্টর। কি ভেক্টর? সঠিক ভেক্টর। আমরা লিখতেছি হচ্ছে সঠিক ভেক্টর। ঠিক আছে, সঠিক ভেক্টর। তাহলে সঠিক ভেক্টর জিনিসটা কি? সঠিক ভেক্টর জিনিসটা হচ্ছে যে ভেক্টরের মান কখনো শূন্য হইতে পারে না। কি হইতে পারে না? শূন্য হইতে পারে না। যেমন আমি যদি কোন একটা বস্তুকে 10 নিউটন বলে যদি টানি, তাহলে অবশ্যই তার একটা মান আছে। মান কি শূন্য তার? না। যেমন আমি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছি, আমি একটা ভেলোসিটিতে দৌড়াচ্ছি, ওই ভেলোসিটি মান আছে এবং ডাইরেকশন আছে যে আমি এই ডাইরেকশনে দৌড়াচ্ছি, তাহলে এগুলোর কোনো কি নাই, এগুলোর মান কখনো শূন্য হইতে পারে না, শূন্য নাই। তাহলে ওইগুলো সব কিছু আমার কি হবে? সঠিক ভেক্টর হবে। তাহলে লেখো যে সকল ভেক্টরের মান, যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাকে আমরা কি বলবো? সঠিক ভেক্টর বলবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি এক্সাম্পল দিতে চাই, এটার এক্সাম্পলটা লাস্টে দিতেছি। দেখো, মনে করো এটা হচ্ছে আমার একটা ভেক্টর, এটা হচ্ছে আমার একটা ভেক্টর। এই ভেক্টরের অবশ্যই মান আছে, তাহলে মান কিন্তু শূন্য না। তাহলে আমরা কোন ভেক্টরকে যদি তার শুধু মান দ্বারা যদি প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে প্রকাশ করি? মডুলাস দিয়ে। তাহলে মডুলাস অফ a is not equal 0। যখনই তুমি এই জিনিসটা দেখবা তখন বুঝে নিবে এটা কি ভেক্টর হবে? সঠিক ভেক্টর। লেখ। ঠিক আছে, তাহলে সঠিক ভেক্টরের বিপরীত কি হতে পারে? সঠিক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান শূন্য না, তাহলে তার বিপরীত হবে শূন্য। তাহলে নেক্সট 10 নাম্বার আমার ভেক্টরটা হবে শূন্য ভেক্টর। ঠিক আছে, শূন্য ভেক্টর বা ইংলিশ আমরা এটাকে বলি হচ্ছে নাল ভেক্টর, NULL। দেখো, নাল ভেক্টর 10 নাম্বার, এটা হচ্ছে আমার নাল ভেক্টর, নাল ভেক্টর বা এটাকে আমরা কি বলি? শূন্য ভেক্টর। নাল ভেক্টর বা আমরা এটাকে বলি হচ্ছে শূন্য ভেক্টর। আচ্ছা, তাহলে তোমার নাম দেখে বোঝা যাচ্ছে যে এই ভেক্টরের মান কি হবে? শূন্য হবে। তাহলে আমরা বুঝে নিচ্ছি যে ভেক্টরের মান কি হবে এখানে? শূন্য। ভেক্টরের মান এটা হচ্ছে আমার শূন্য। ঠিক আছে, ভেক্টরের মান হচ্ছে শূন্য। এখন এটার মধ্যে একটা টুইস্ট আছে।
এই ভেক্টরের মধ্যে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে, খেয়াল করো, এই ভেক্টর কখনো একটা সিঙ্গেল ভেক্টর হতে পারে না। একটা সিঙ্গেল ভেক্টরের মান কখনোই তোমার শূন্য হতে পারে না। কথা বুঝা গেছে? অর্থাৎ আমার প্রত্যেকটা ভেক্টর, যে আমরা যতগুলো ভেক্টর আমরা পড়ে আসছি 9 10 এ বা যতগুলো ভেক্টর পড়বো সামনে, সবগুলো ভেক্টর কিন্তু অবশ্যই একটা মান আছে এবং অবশ্যই তার একটা ডাইরেকশন আছে। কিন্তু এই নাল বা শূন্য ভেক্টর পাওয়ার জন্য আমাকে দুইটা বা তার ততোধিক ভেক্টর ইউজ করা লাগে। আমরা মেইনলি দুইটা ভেক্টর দিয়ে বুঝাই জিনিসটাকে। এই দুইটা ভেক্টর আমি তোমাকে একটা एग्जांपल দেই, তাহলে তুমি বুঝতে পারবা সহজে। তোমরা যেহেতু 9 10 এ একটু হলেও একটা ধারণা আছে। মনে করো আমি তোমার এই কলমটাকে দুই বন্ধু তোমরা টানাটানি করা শুরু করছো। একজন 10 নিউটন বলে টানতেছে এই পাশে, আরেকজন ঠিক সিমিলার 10 নিউটন বলে ওই পাশে টানতেছে। তাহলে এটা কই থাকবে? মাঝখানে থাকবে, তাই না? তাহলে লব্ধি আমার এটার যে লব্ধি বলটা, নেট ফোর্সটা যেটা, এটা কত আসতেছে? তাহলে শূন্য আসতেছে। খেয়াল করো 10 নিউটন বলে কিন্তু টানতেছে, এই বলেও কিন্তু আছে, মান আছে। আবার আরেক বন্ধু 10 নিউটন বলে টানতেছে, মান আছে, কিন্তু তাদের ডাইরেকশন কি? বিপরীত, একে অপরের বিপরীত। এই কারণে এই কলমটা খেয়াল করো তার নিজের জায়গায় আছে। তাহলে লব্ধি বল তো একটা ভেক্টর রাশি, তাই না? তাহলে নিট ফোর্স আমার কত আসতেছে? শূন্য। তাহলে নিট ফোর্স শূন্য আসতেছে কার বদলতে? কার কারণে? ওই দুই বন্ধুর বলের কারণে। তাহলে আমরা বুঝে নিতে হবে যে নাল ভেক্টর অর্জন করা হয় দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি আকারে, লব্ধির জন্য। ঠিক আছে? যেমন ভাইয়া সেম জিনিস উদাহরণটা ভেক্টর আকারে দেখে। মনে করো এটা হচ্ছে আমার a ভেক্টর, এই ভেক্টরটা মনে করো এই ভেক্টরটা এই বিন্দুতে কাজ করতেছে। ঠিক সিমিলার ভাবে তার বিপরীত দিকে আমার আরেকটা ভেক্টর কাজ করতেছে, এটা হচ্ছে -a ভেক্টর, -a ভেক্টর। ঠিক আছে? -a ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টর কত আসে এটা দেখো তো। তাহলে লব্ধি ভেক্টর, লব্ধি মানে তো বুঝি, লব্ধি মানে হচ্ছে যোগফল। লব্ধি মানে কি? লব্ধি মানে হচ্ছে যোগফল। তাহলে লব্ধি ভেক্টর আমার আসছে a ভেক্টর প্লাস মাইনাস a ভেক্টর, a ভেক্টর প্লাস মাইনাস a ভেক্টর। তাহলে এই হিসাবে কত আসছে আমার? শূন্য। এটাকে আসলে আমরা শূন্য ভেক্টর অথবা আমরা এভাবে বা আমরা শুধু শূন্য দিয়েও আমরা লিখতে পারি। নানাভাবে এটাকে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে? না বুঝলে অবশ্যই ভাইকে বলবা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর আমরা অর্জন করব অবশ্যই দুইটা ভেক্টরকে আমরা কি করব? দুইটা ভেক্টর বা দুই বা ততোধিক হইতে পারে, আমরা সমষ্টিটা যদি শূন্য আসে, মেইন কথা। তাহলে খেয়াল করো আমার সমষ্টি কি আসছে? শূন্য ভেক্টর, কোথাও যাচ্ছে না। তাহলে এই নাল ভেক্টর যদি কোথাও যদি না যায়, তাহলে তার কোন ডাইরেকশন আছে? তার কোন দিক আছে? না। তাহলে শূন্য ভেক্টরের মানও নাই, শূন্য ভেক্টরের ডাইরেকশনও নাই। তো একটা কথা লিখে রাখো যে শূন্য ভেক্টরে কোনো দিক নেই, এটা যাতে মনে থাকে। শূন্য ভেক্টরে কোনো দিক নেই, ডাইরেকশন নেই। ঠিক আছে? তো আমাদের এটা হয়ে গেল 10 নাম্বার। আশা করি কোনো সমস্যা নেই, 10টা আমরা শিখে ফেলছি। এবার আসো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একক ভেক্টর। খুবই ইম্পর্টেন্ট। এই যে আমরা যে 10টা পড়ছি এগুলো জাস্ট ফর এমসিকিউ, আমরা এগুলো পড়ছি। ঠিক আছে? এগুলো থেকে ছোটখাটো এক দুইটা এমসিকিউ তোমাদের মনে করো যদি ক্লাস টেস্ট হয় বা তোমাদের হাফ ইয়ারলিতে এগুলো আসবে। ঠিক আছে? কিন্তু এখন যেটা পড়াবো সেটা সরাসরি আমার ম্যাথে কাজে আসবে। ঠিক আছে?
এবং এটা যদি না বুঝো তাহলে কিন্তু ম্যাথ করতে খুবই কষ্ট হবে আর কি। কথা বুঝে গেছে? তাহলে আমরা লিখি হচ্ছে একক ভেক্টর 11 নাম্বার। দেখো এগুলো মুছে দিই, হ্যাঁ এগুলো মুছে দিই। তাহলে আমরা 11 নাম্বার শিখব হচ্ছে 11 নাম্বার খুবই ইম্পর্টেন্ট স্টার মার্ক, সেটা হচ্ছে আমার একক ভেক্টর। একক ভেক্টর একক ভেক্টর এটা দুইটা ডেফিনিশন আমরা শিখব। কয়টা ডেফিনিশন? দুইটা ডেফিনিশন। তো ডেফিনিশন নাম্বার 1, ডেফিনিশন নাম্বার 1, ঠিক আছে? সবচেয়ে সহজ ডেফিনিশন, সংজ্ঞা, ঠিক আছে? সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে এটার নামে কি আছে? একক ভেক্টর আছে। তাহলে অবশ্যই যে ভেক্টরের মান হচ্ছে 1, যে ভেক্টরের মান হচ্ছে 1 তাকে আমরা কি বলবো? একক ভেক্টর বলবো। দেখো কোন ভেক্টরের মান যদি কোন ভেক্টরের মান যদি একক হয় তাকে একক বুঝি না। একক মানে এক। আমরা মানে ডেফিনিশনের সৌন্দর্য অনুযায়ী আমরা এটা দেখিয়ে থাকি। কোন ভেক্টরের মান যদি একক হয় তাহলে সেটা হচ্ছে আমার একক ভেক্টর। তাহলে মনে করো a একটা ভেক্টর, তাহলে a ভেক্টর মান মডুলাস অফ a এর মান কত হবে? তাহলে 1, তাহলে এটা একক ভেক্টর। তাহলে আমরা যদি লিখি যে a ভেক্টর একটি একক ভেক্টর হবে যদি মডুলাস অফ a এর মান আমার কত হয়? 1 হয়। বুঝতে পারছো? মডুলাস অফ a এর মান যদি আমার 1 হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? একক। ঠিক আছে? না বুঝলে অবশ্যই বলবা, ঠিক আছে? না বুঝলে অবশ্যই এটা আমাকে বলবা। তাহলে এটা গেল ডেফিনিশন নাম্বার 1। এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট ডেফিনিশন, ডেফিনিশন নাম্বার 2। ডেফিনিশন নাম্বার 2, ডেফিনিশন নাম্বার 2, ঠিক আছে? ডেফিনিশন নাম্বার 2 হচ্ছে কোন ভেক্টর রাশিকে আমি যদি তার মান দ্বারা যদি আমি গুণ করি, খেয়াল করো কোন ভেক্টর রাশিকে আমরা কি দ্বারা গুণ দিলাম? তার মান দ্বারা যদি আমি গুণ দেই তাহলে ওই ভেক্টর বরাবর আমি একটা একক ভেক্টর পাই। কথা বুঝে গেছে? আমি আবার বলি, কোন ভেক্টর রাশিকে তার যদি আমি মান দ্বারা ভাগ দেই তাহলে ওই ভেক্টর বরাবর আমি একটা কি রাশি পাবো? একক ভেক্টর পাবো। ঠিক আছে? মানে ভেক্টর রাশি পাবো। তুমি একটু দেখো মানে চিত্রটা কি। মনে করো এটা হচ্ছে আমার একটা একক ভেক্টর a, ঠিক আছে? এটা হচ্ছে আমার একক ভেক্টর a এবং এই ভেক্টরের অবশ্যই কি আছে? একটা মান আছে। তাহলে ভেক্টরের মান a ভেক্টরের মান হচ্ছে মডুলাস অফ a, ঠিক আছে? তাহলে আমি যদি a ভেক্টরকে মডুলাস অফ a দ্বারা যদি ভাগ দেই তাহলে আমি a ভেক্টর বরাবর একটা কি পাবো? আমি এই ভেক্টর বরাবর একটা একক ভেক্টর পাবো। কথা বুঝে গেছে? তাহলে আমি এই উদাহরণ আকারে লিখি যে কোন ভেক্টর রাশিকে
তার মান দ্বারা ভাগ করলে উক্ত ভেক্টর বরাবর ওই ভেক্টর বরাবর একক ভেক্টর পাওয়া যায়। কোন ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টর বরাবর একক ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে, তাহলে একক ভেক্টরের মান কত হবে দেখো। তাহলে আমি যদি এটা এই যে एग्जांपले যদি আমি একক ভেক্টর রাখতে চাই তাহলে খেয়াল করো একক, সুতরাং একক ভেক্টর, খেয়াল করো এটাকে আমরা ওই যে a ক্যাপ তুমি যেটা বলছিলা এটা হচ্ছে a ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। কিভাবে কি দ্বারা প্রকাশ করা হয়? a ক্যাপ মানে যে ভেক্টর তুমি প্রকাশ করতেছো, এবং যেহেতু একক ভেক্টর এটা কিন্তু স্মল একটা অংশ, ঠিক আছে, এইজন্য এটা স্মল লেটার দিয়ে আমরা প্রকাশ করি। a ক্যাপ সমান আমরা লিখতে পারি হচ্ছে a ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ a ভেক্টর। a ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ a ভেক্টর। ভাই একটু উপরে ডেফিনিশন 1টা একটু মুছে দেই। ডেফিনিশন 1টা মুছে দিলাম, আমরা এটা একটু উপরে লিখি। হ্যাঁ, জিনিসটাকে একটু উপরে লিখি। তাহলে a ভেক্টর সমান a ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ a ভেক্টর। এটাকে আমরা বলবো হচ্ছে a ক্যাপ। a ক্যাপ ইজ ইকুয়াল টু a ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ a ভেক্টর। তাহলে এটাকে দেখো, এটাকে এভাবে লেখা যায় কিনা, এটাকে উপরে নিয়ে যাও। তাহলে a ভেক্টর ইজ ইকুয়াল টু মডুলাস অফ a ভেক্টর ইনটু a ক্যাপ। দেখো লেখা যায় কিনা, a ভেক্টর ইজ ইকুয়াল টু মডুলাস অফ a ভেক্টর ইনটু a ক্যাপ। এবার খেয়াল করো মডুলাস অফ a ভেক্টর এটা কি বোঝায়? এটা ভেক্টরের পজিটিভ মান, মান বোঝায়, কি মেইন কথা মান বোঝায়, তাই না? এটা কি রাশি? ভেক্টর রাশির কি আছে? মানও আছে, ডাইরেকশনও আছে। তাহলে মডুলাস অফ a ভেক্টর দিয়ে কি বোঝায়? মান। তাহলে a ক্যাপ দিয়ে কি বোঝাবে? ডাইরেকশন বোঝাবে। এই জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে একক ভেক্টর দ্বারা কি বোঝায়? কোন ভেক্টরের ডাইরেকশন বোঝায়। এই যে a ভেক্টরের যে ডাইরেকশন, এই ডাইরেকশন আমরা কিভাবে প্রকাশ করব? a ক্যাপ দ্বারা। কথা বুঝে গেছে? কি দ্বারা প্রকাশ করব? a ক্যাপ। এই যে a ভেক্টরের মানটা যদি নেগেটিভ আসতো মানে হচ্ছে উল্টা দিকে যেত। এই ভেক্টরের মানটা, শোনো, ভেক্টরের মান কখনো নেগেটিভ আসে না। এটা একটা কথা মনে রাখবে। না না, মডুলাসের জন্য না, ভেক্টরের মান কখনো নেগেটিভ আসে না। তুমি যতগুলো ভেক্টর মাইনাস দেখো এগুলো সব ডাইরেকশনে মাইনাস। এটি তো বলতেছি ডাইরেকশনটা বলতেছি। হ্যাঁ, এই যে প্লাস মাইনাসের যে হিসাবটা এটা আসে ডাইরেকশন থেকে, এটা কখনো মান থেকে আসে না। মান সবসময় পজিটিভ, কোন ভেক্টরের মান সবসময় কি হবে? পজিটিভ। তোমাকে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যে আমি মনে করো এটা হচ্ছে মনে করো পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তাহলে তোমার এক বন্ধু পূর্ব দিকে মনে করো 10 মিটার যায়। কয় মিটার? 10 মিটার। তাহলে খেয়াল করো পূর্ব ডাইরেকশনকে আমি এটা তোমাকে একটু পরে একটু বুঝাই দিব। তুমি এটা ভালো এটা আমরা একটু লিখি, লেখার পর ওই জিনিসটা আমরা একটু বুঝাই দিব। ঠিক আছে, দেখো আমরা আগে এটা শেষ করে নিই। তাহলে a ভেক্টর ইজ ইকুয়াল টু মডুলাস অফ a ভেক্টর ইনটু a ক্যাপ। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝাই? এটা দ্বারা বুঝাই মান, এটা দ্বারা বুঝাই ডাইরেকশন হচ্ছে দিক, আর এটা হচ্ছে কি? এটা তো আমার ভেক্টর। তাহলে খেয়াল করো ভেক্টর সমান আসছে মান ইনটু দিক। তাহলে শুধু আমরা নোট আকারে একটা কথা লিখতে পারি যে কোন একক ভেক্টর কোন
ভেক্টরের একক ভেক্টর কোন ভেক্টরের দিক বোঝায়। একক ভেক্টর কোন ভেক্টরের ডাইরেকশন বা দিক বোঝায়। কথা বোঝা গেছে? একক ভেক্টর কোন ভেক্টরের ডাইরেকশন বা দিক বোঝায়। তাহলে তোমাকে एग्जांपल দেই, एग्जांपल দিলে তোমরা আরো জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, মনে করো एग्जांपल এই যে আমি তোমার যে एग्जांपल দিতে যাচ্ছিলাম, যে মনে করো তোমার বন্ধু কি করতেছে, পূর্ব দিকে 10 মিটার সে গেল। তাহলে 10 মিটার হচ্ছে তার মান, ভেক্টর মান। আর ডাইরেকশন বুঝতে হলে আবার কি ইউজ করতে হবে? একক ভেক্টর ইউজ করতে হবে। তো ডাইরেকশন আমি ধরলাম হচ্ছে মনে করো a ক্যাপ, এটাই ধরলাম। হ্যাঁ, তাহলে সে 25 মিটার গেল, সেটা হচ্ছে 25 a ক্যাপ। ঠিক সিমিলার ভাবে তোমার বন্ধু সেম 10 মিটার সে গেল পশ্চিম দিকে, তাহলে পূর্ব দিকে সে 10 a ক্যাপ, আর পশ্চিম দিকে যদি যায় তাহলে হবে -10 a ক্যাপ। তাহলে পূর্বের অপোজিটে গেছে পশ্চিমে, তো পূর্বকে যদি প্লাস ধরো, পশ্চিমকে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। তাহলে পশ্চিম হবে -10 a ক্যাপ। এটা কিন্তু মানের মাইনাস না, 10 তো মান। হ্যাঁ, মাইনাস হচ্ছে ডাইরেকশনের কারণে, এই ডাইরেকশনে পশ্চিম, এই কারণে। কথা বুঝা গেছে? তো আমরা একটা উদাহরণ দেই, एग्जांपल দিলে আজকে এতটুকু শেষ। তাহলে एग्जांपल হচ্ছে কোন ব্যক্তি 10 মিটার পূর্বে গেল। ঠিক আছে, পূর্ব বরাবর আমরা একক ভেক্টর ধরলাম i কে, ধরলাম আর কি পূর্ব একক ভেক্টর আমরা কি ধরলাম? i কে ধরলাম। তাহলে সুতরাং সরণ কত হবে? সরণ s ভেক্টর ইজ ইকুয়াল টু মান ইনটু দিক। তাহলে মান হচ্ছে 10 আর ইয়ে হচ্ছে একক ভেক্টর হচ্ছে i। তাহলে সরণ হবে s ইকুয়াল টু 10 i। মানে স্যার ওই যে সরণটা একটা ভেক্টর আছে, মানে এখানে সব ভেক্টর আছে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে যদি ভেক্টর রাশি আসবে তার মান আর দিক দুটোই দেখাতে হবে। কথা বোঝা গেছে? তো আশা করি এগুলো আমরা বুঝছি। আমরা নেক্সট ক্লাস হবে বৃহস্পতিবার, ওই দিন আমরা আরো জিনিসপাতি একটু বুঝতে পারবো। ঠিক আছে, তো আজকে এতটুকুই। ঠিক আছে।